খুঁজে 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 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো। মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। আপনি নিশ্চয়ই ডক্টর মইনুল ইসলামের নাম জানেন মাননীয় স্পিকার। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তিনি তার নিজের কলামেই স্বীকার করেছেন যে তিনি নৌকা মার্কায় ভোট দেন। তিনি তার কলামে লিখেছেন বাংলাদেশের সমস্ত মন্দরিন যদি যোগ করা হয় তার পরিমাণ দাঁড়াবে 3.5 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়? 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি। আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না। আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন, কিছু মানুষ, সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে। রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা। ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আইনজীবী। তিনি সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি 2019 সালের 28শে মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নম্বর আসনে নির্বাচিত হয়েছিলেন। ফারহানা 2022 সালের 11ই ডিসেম্বর তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। জন্ম ও শিক্ষা জীবন। রুমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অলি আহাদ বাংলাদেশি রাজনীতিবিদ, স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। রুমিন হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ভিকারুন্নিসা নুন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। রুমিন পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পান। তার পিতা অলি আহাদ 1952 সালের মহান ভাষা আন্দোলনে 144 ধারা ভঙ্গের অন্যতম নায়ক। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম গর্বিত সংগঠক। এ কারণে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবার হাত ধরে রাজনীতিতে আসেন। রাজনৈতিক জীবন। রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পেশা জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট ছিলেন। 2019 সালের 28শে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন 50 নম্বর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। 2022 সালের 10ই ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন। ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ফ্লোর বরাদ্দের জন্য আবেদন করেন এবং পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কর্মজীবন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত আইনজীবী। এছাড়া তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদিকা। যেভাবে বিএনপির রাজনীতিতে আসেন রুমিন ফারহানা। বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানা বেশ আলোচিত নাম। পেশায় আইনজীবী এই তরুণ নেত্রী রাজনীতিতে এসে স্বল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। রুমিন ফারহানার বাবা অলি আহাদ ছিলেন এদেশের একজন প্রথিতযশা ও আদর্শবান রাজনীতিক। ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার মৃত্যুর পর রুমিন ফারহানা রাজনীতিতে প্রবেশ করেন।
ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এছাড়াও মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সংগঠক হিসেবে স্বাধীনতা পুরস্কার লাভ করেছিলেন। বাবার মৃত্যুর পর রুমিন ফারহানা রাজনীতিতে প্রবেশ করেন। তবে অনেকেই বলে যে হঠাৎ কোথা থেকে কিভাবে রুমিন ফারহানা উদয় হলো। তাদের সেই প্রশ্নসহ আরও নানান বিষয়ে জানিয়েছেন রুমিন ফারহানা। বিএনপির রাজনীতিতে যোগদানের কারণ ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের বাসায় এসেছেন, আমার বাবাকে দেখে গিয়েছেন। আমার বাবা যেদিন মারা যান 20শে অক্টোবর, সেদিন সকালের ফ্লাইটে উনি চীন থেকে আসেন। এটা একটা বেশ দীর্ঘ ফ্লাইট এবং বেশ কষ্টকর। উনি পারতেন বাসায় এসে বিশ্রাম নিয়ে পরবর্তীতে আমাদের বাসায় এসে সমবেদনা জানাতে, কিন্তু উনি তা করেননি। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। তিনি বলেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমি আমার বাবাকে যেদিন হারাই সেদিন মনে হয়েছে আমি পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছি। এ সময় উনি যখন আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা জানিয়েছিলেন, তখনই তার প্রতি আমার একটা ঋণ তৈরি হয়ে যায়। তারপর থেকে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি সেই ঋণ পরিশোধের। রুমিন বলেন, 2013 থেকে 2014 সালে যখন দেশে উত্তাল সময় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এ কথাগুলো আগে কখনো বলিনি। তবে অনেকেই বলে যে হঠাৎ কিভাবে রুমিন ফারহানা উদয় হলো। তাদের উদ্দেশ্যেই বলতে বাধ্য হচ্ছি, কাউকে দেখা যায়নি 2013-2014 সালে। সবাই গর্তের নিচে ছিলেন। তখনই রুমিন প্রত্যেক রাতে 2-3টা চ্যানেলে টক শো করেছেন। কারণ চ্যানেলগুলো কি করবে, পরিচিত মুখগুলো তো নেই, পরিচিত মুখগুলো হারিয়ে গিয়েছে। তখন এই অপরিচিত রুমিনকেই নিতে হয়েছে। অপরিচিত রুমিন এই চ্যানেল থেকে চ্যানেলে ঘুরে ঘুরে বিএনপির কথা বলেছে, শহীদ জিয়াউর রহমানের কথা বলেছে। 2013 থেকে 2015 সাল, আজকাল তো কোনো কিছু মুছে যায় না, আর্কাইভে সব থাকে। ওই সময় কারা গিয়েছেন, কাদের চেহারা দেখা গিয়েছে, আর্কাইভ ঘাটলেই দেখা যাবে। তো সুতরাং ওই সময় আমি চেষ্টা করেছি দেশ নেত্রীর ঋণ কিছুটা হলেও শোধ করার। আমার তো অনেক ঋণ ওনার নিকট। তিনি বলেন, আমার বাবার মৃত্যুর 1 বছর পর উনি আমাকে একরকম না জানিয়েই ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার করেন। তখন ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার ছিলেন মাত্র 10 জন। আমি বাদে বাকি 9 জনই আমার বাবার সঙ্গে রাজনীতি করেছেন, অর্থাৎ অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ। 2012 থেকে 2013 সালে আমি তখন একদমই ছোট, কিন্তু উনি আমাকে সেই টিমের সদস্য করেন। সেই টিমের মিটিংয়ে আমি যখন ঘরের দরজা খুলে ঢুকি, তখন আমি ভেবেছিলাম ভুল করে ঢুকে পড়েছি, কারণ সেখানে সবাই আমার বাবার বন্ধু। ওসমান ফারুক, শামসের মুবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ, এত সিনিয়র মেম্বার চারপাশে। আমি ভেবেছি নিশ্চয়ই আমি ভুল করে এসেছি। পরে আমাকে বলা হলো, না, আমাকে আসলে এই কমিটির সদস্য করা হয়েছে। তো এই ঋণগুলো ওনার কাছে আমার আছে। রুমিন ফারহানা এবং স্প্যানিশ অ্যাম্বাসাডারের সঙ্গে একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তাকে অন্যান্য রাজনীতিবিদদের সাথে দেখা গিয়েছে। এই ছবিটি স্পেনের অ্যাম্বাসাডারের বাসায় তোলা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। রাজনীতিবিদ রুমিন ফারহানা, সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওনের সাথে স্পেনের অ্যাম্বাসাডারের একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণ, ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কেউ কেউ এটিকে রুমিনের আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। রুমিনের বক্তব্য, এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেছেন যে এর আগেও ফ্রান্স অ্যাম্বাসাডারের বাসায় একই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। আমি কিন্তু এখনও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, তাই না? সুতরাং এমবিসিগুলোর দাওয়াতে আমি যাব। অ্যাম্বাসাডার যখন ডেকে বলবেন আসুন ছবি তুলি, তখন কি আমি বলবো যে না না ও আওয়ামী লীগ করে, আমি ছবি তুলব না? এটা বস্তিতে হয়। একজন অ্যাম্বাসাডারের সামনে আমাদের এই চেহারাটা দেখানো যায় না। রুমিন ফারহানা বলেন, আপনার চেহারা যে ক্ষতগুলো, আপনি যখন বাইরে যান সেগুলো যথাসম্ভব ঢেকে যান,
ওটা মানুষকে দেখানোর বিষয় না। সো একজন বিদেশি রাষ্ট্রদূত যখন বলবেন আসুন আমরা ছবি তুলি, কিংবা একজন বিদেশি রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে যখন সবাই দাঁড়াবে ছবি তুলতে, তখন আমি বলবো না ভাই আমি কিন্তু বিএনপি করি, আমি ছবি তুলব না। এটা করা যায়? কি হাস্যকর বিষয়। যারা ছবি নিয়ে কথা বলে তারা বস্তির চেয়ে আরো নিম্নমানের মানুষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা দাওয়াতে গেলে অনেকের সঙ্গেই ছবি তুলতে হয়, এটাই সৌজন্যবোধ। তা নিয়ে রাজনীতি করার কিছু নেই। সম্প্রতি এমনটাই মন্তব্য করলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা রুমিন ফারহানা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে ধোঁয়াশা রয়েছে উল্লেখ করে রুমিন বলেন, আল্লাহর কসম গেটলক বলা একটা বাস একসময় মুড়ির টিনের মতো ঢাকায় চলতো। হ্যাঁ, ইন্টারসিটি বাস। তো সেই আল্লাহর কসম গেটলকের মতো এই সরকারকে বারবার বলতে হচ্ছে, বিশ্বাস করেন হবে হবে, 3 বার সম্ভবত। এই 2 দিন আগে যে মিটিং, মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে, যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে হবে। মানে আল্লাহর কসম গেটলকের মতো কেন এরকম বলতে হচ্ছে? মানে ওনাদের কাজটা তো আসলে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ট্রাকে তুলে দেওয়া। পরে বাংলাদেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করে আনবে। তাদের হাতেই বাংলাদেশের মানুষ তাদের দায়িত্ব অর্পণ করবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারে, 5 বছর পর মানুষ তাদের আবার ভোট দেবে। তারা যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন না করতে পারেন, 5 বছর পর ভোটের মাধ্যমে তারা বিদায় হবে। এই 2 দিন আগে যে মিটিং, মানে যেই প্রেস কনফারেন্স হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে, যখন প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, সেখানে খুব সম্ভবত আসিফ নজরুল বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ রুমিন ফারহানার। রুমিন ফারহানা বলেছেন, জামায়াত ইসলামী শুরু থেকেই রাজনৈতিক জটিলতা সৃষ্টির চেষ্টা করে আসছে। ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব PR এজেন্ডাটি অন্তর্ভুক্ত ছিল না। জামায়াত যখন বুঝতে পারল যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখনই তারা নিম্নকক্ষে PR এর আলোচনা নিয়ে আসে। তারা নিম্নকক্ষে PR না হলে ভোটে যাবেন না বলে হুমকি দেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন রুমিন ফারহানা। তিনি জামাতের এই ধরনের আচরণকে ব্ল্যাকমেইলিং হিসেবে আখ্যায়িত করে বলেন, জামাতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব, এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দলও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। তিনি দৃঢ়তার সাথে বলেন, শুরু থেকেই জামায়াত জটিলতার সৃষ্টির চেষ্টা করে চলেছে। গণভোটের প্রক্রিয়া এবং তথ্যের পর্যাপ্ততা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আগে 3টি গণভোট হয়েছে, যেখানে কেবল হা বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। কিন্তু জুলাই সনদের 84টি ধারার মধ্যে 5 থেকে 10টি ধারায় বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে। একইভাবে জামাতেরও 5 থেকে 10টি ধারায় নোট অব ডিসেন্ট আছে। রুমিন ফারহানা প্রশ্ন করেন, সরকার কি 11 কোটি ভোটারকে এই সকল নোট অব ডিসেন্ট সহ 84টি ধারার তথ্য যথেষ্ট পরিমাণে দিয়েছে? 11 কোটি ভোটারের মধ্যে এত সব তথ্য বুঝে শুনে ভোট দেওয়ার কি ক্ষমতা আছে? তিনি মনে করেন এর জন্য তো 84টি ধারার ক্ষেত্রে হ্যাঁ বা না রাখার প্রয়োজন হতো। যদিও সেই সুযোগ নেই, তবে তিনি জানান বিএনপি একটি অ্যাডজাস্টমেন্টে আসার জন্য বলেছে যে দল যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে সেটা সহ যেন গণভোটে যাওয়া হয়। বাংলার দ্বিতীয় প্রীতিলতা ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা টক শো প্রেমিকদের এখন সুপরিচিত মুখ। রুমিন ফারহানাকে টক শো রাজা বলে ডাকেন অনেকেই, কেউ কেউ আবার অগ্নিকন্যা বলেও ডাকেন। তার গ্রহণযোগ্যতা এখন আকাশচুম্বী। তার তুখোর বুদ্ধিমত্তার প্রশংসা আদালত পাড়ায়, হাটে বাজারে, চায়ের দোকান, সেলুনে মানুষের মুখে মুখে শুনি। তার জনপ্রিয়তা শুধু আদালত পাড়াতে নয়, বাংলার প্রতিটি সচেতন মানুষের কাছে তিনি অতি প্রিয় মুখ। ভার্চুয়াল প্ল্যাটফর্মেও তিনি সমান জনপ্রিয়। মুহূর্তেই তার ফেসবুক ফ্যান পেজে হাজারো লাইক, শেয়ার, কমেন্ট তাই প্রমাণ করে।
এই স্বাধীন ভূখণ্ডের ৮৫,৬৫০টি গ্রামের প্রতিটিতেই তার ভক্ত অনুরাগী রয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা একটি ব্র্যান্ড নাম। তার জ্বালাময়ী বক্তব্যের জন্য তিনি ছাত্র, শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী, কৃষক, মজুর, সাংবাদিক, রাজনীতিবিদ সহ সর্বসাধারণ মানুষের অতি পরিচিত মানুষ হয়ে উঠেছেন। অল্প সময়ে বিশ্ব ভাবুক মণ্ডলীতে তিনি যে স্থান করে নিয়েছেন তার তুলনা বোধ হয় তিনি নিজেই। ব্যারিস্টার রুমিন ফারহানার টক শো শোনার জন্য গ্রামে গঞ্জের প্রতিটা দোকানে আবাল বৃদ্ধ বনিতা অর্ধরাত পর্যন্ত জেগে টেলিভিশনের সামনে বক পাখির মতো টু মেরে বসে থাকেন। তার যুক্তি তথ্যবহুল বক্তব্য শুনলে মনে হয় তিনি একটি জীবন্ত তথ্য ভাণ্ডার। মুক্তিযুদ্ধকালীন মানুষ রেডিওতে ঝাঁক দিয়ে ঘিরে যেরকম সংবাদ শুনতেন, ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের বেলায়ও গ্রাম্য দোকানগুলোতে এই রকম দৃশ্য দেখা যাচ্ছে ইদানিংকালে। অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ব্যারিস্টার রুমিন ফারহানা জনৈক কবিতায় রুমিন ফারহানাকে বাংলার দ্বিতীয় প্রীতিলতা বা দ্বিতীয় অগ্নিকন্যা বলে আখ্যা দিয়েছেন। যত কঠিনই হোক, যত তিতা কথায় হোক, যা তিনি বিশ্বাস করেন সত্য বলে জানেন, সক্রেটিসের মতো নির্ভয়তা প্রকাশ্যে বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা 1981 সালের 9 আগস্ট জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার ধুরন্তি ইউনিয়নের ইসলামপুর হচ্ছে তার পিতৃভূমি। তার বাবা অলিয়াহাদ স্বাধীনতা পুরস্কার বিজয়ী একজন ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধকালীন একজন সাংগঠনিক বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ। তার দাদা আব্দুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা অসাধারণ মহীয়সী নারী মুক্তিবাদী, লেখক, আইনজ্ঞ। তার সাহস, তার দেশপ্রেম, অন্যায়ের সাথে তার আপোষহীনতা দেখে কেউ কেউ তাকে এ যুগের লৌহকন্যা বলেও আখ্যায়িত করেন। তিনি একজন রাজনীতিবিদ, লেখিকা ও আইনজীবী। দেশের বহু জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে এবং লেখাগুলো সর্বাধিক পঠিত। তার লেখা জনপ্রিয় কলম সংগঠন হচ্ছে আমাদের রোজ নামচা। আমার প্রিয় ব্যক্তিত্বের নামের তালিকায় আরেকটি নতুন নাম সংযোজন হলো। তিনি হচ্ছেন অগ্নিকন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা। বয়স বেড়ে যাওয়ার পরেও কি কারণে এতদিন বিয়ে করেননি রুমিন ফারহানা? তিনি জানালেন 2টি কারণে এতদিন বিয়ে করেননি। প্রতিটি মানুষের জীবনযাপনের বৈশিষ্ট্য বা ধরন ভিন্ন এবং স্বতন্ত্র। অর্থনৈতিক ভিত্তি, অর্থ আগমনের পথও আলাদা। এটা সাধারণ লোকদের ক্ষেত্রেও যেমন রাজনীতিবিদদের বেলায়ও একই রূপ। এখানে লুকোচুরির কিছু নেই, আর রাজনীতিবিদদের ক্ষেত্রে তো আরও নেই। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পারিবারিক বিষয়সহ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ রয়েছে। বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্যা নানা সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকেন। তবে বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত কয়েকটি বিষয় অর্থাৎ বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি জানান বিয়ে করার সময় পাননি। 2টি কারণ উল্লেখ করেন রুমিন ফারহানা। প্রথমত নিজের পারিবারিক কারণ, দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা। বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর। বাবা মাকে তিনি একাই দেখাশোনা করেন। সংসারটা তার একা টানতে হয়, অর্থাৎ গত 10 বছরে তিনি অনেক ব্যস্ত। সত্যি কথা, এ কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য। তাকে প্রশ্ন করা হয়েছিল, সময় তো এখনও পেরিয়ে যায়নি। বিএনপির এই নেত্রীর উত্তর ছিল, বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গিয়েছে। এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন, লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে। আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না। একাকিত্ব কেমন লাগে জানতে চাইলে রুমিন ফারহানা সহজ সরল উত্তর, সময় কোথায় একাকিত্ব পাওয়ার? একাকিত্ব তো পাই না। পুরো বাসার দায়িত্ব পালন, পার্টির কাজ, গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা, লেখালেখি করার পর হাতে সময় থাকে না। সময়ের খুব টানাটানি। ব্যস্ততার মাঝে কারো কাছে সময় চান কিনা?
এমন বিষয়ে জানতে চাইলে বলেন, আমার তো দেওয়ার মতো সময় থাকতে হবে, তাছাড়া কাজ না থাকলে নেটফ্লিক্স আছে, মা আছে, বন্ধুবান্ধব আছে, সময় কেটে যায়। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই যা নিজেও জানি না। তিনি বলেন, আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না। যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না, পরিবার থেকেও কোনো চাপ ছিল না। এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আমার জীবনে আসেনি। রুমিন ফারহানার বাবা রাজনীতিক অলি আহাদ 52 বছর বয়সে বিয়ে করেছেন। রাজনীতিতে ব্যস্ততার কারণেই তার বিয়েতে দেরি হয়। একটি বেসরকারি টেলিভিশনের উপস্থাপক ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চেয়েছিলেন, লোকে বলে আপনার সঙ্গে একজনের প্রেম আছে। জবাবে রুমিন হেসে বলেন, কার সঙ্গে আছে? উপস্থাপক জানান, সেই লোক পাকিস্তানি নাগরিক। জবাবে রুমিন বলেন, আমি সত্যিই তাকে খুঁজছি। জানতে চাওয়া হয়, এসব কথা কি সত্যি গুজব? রুমিন ফারহানা বলেন, পুরোটাই গুজব। প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, এখন অনেক SMS পাই, তাতে লেখা থাকে, আমি অমুক এলাকার অমুক বলছি, আমি আপনার বিরাট ভক্ত, আমাদের এই সমস্যা সংসদে তুলে ধরবেন। আমার জীবনটা অনেক পাল্টে গিয়েছে, সময় এবং বয়সও পাল্টে গিয়েছে। যেই চিঠির আশা নিয়ে এত প্রশ্ন করছেন, সেই চিঠি পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই। কবিরা কবিতা লিখেন, পাঠান, ওই কবিতা পড়া পর্যন্ত, পড়ে আনন্দ নেওয়া পর্যন্তই। কারো কবিতা যখন বেশি ভালো লাগে তাকে লিখি, লেখা চালিয়ে যাবেন, ছাড়বেন না, আর না হলে চুপ থাকি। কবিতা ভালো না লাগলে উত্তর দেই না। সম্ভব নয় বিষয়ে বলেন, মিরাক্কেল তো হয়, মিরাক্কেল হলে দেখবেন। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের বর্তমানের উত্তাল রাজনীতির জগতে নীতি বিবর্জিত, লোভী, চাঁদাবাজ, নীতি আদর্শহীন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো, সদা সত্য কথা বলা, একজন নারী হয়েও প্রীতিলতা ও অগ্নিকন্যার মতো ঝলসে ওঠা ব্যারিস্টার রুমিন ফারহানা, যার বাবা মহান ভাষা আন্দোলনে একজন সরাসরি ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধে সরাসরি সাংগঠনিকভাবে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, বীর পুরুষ, গর্বিত বাংলার সন্তান অলি আহাদের কন্যা রুমিন ফারহানার জীবন প্রবাহ, জীবন বৃত্তান্ত। হ্যাঁ বন্ধুরা, আমিও একজন কণ্ঠশিল্পী, সঙ্গীত শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেয় একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা। বয়স হয়েছে, অবসর সময় কাটাচ্ছি আপনাদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, ওই যে বললাম আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।